হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের লেকচার শুরু করছি। আমরা গ্রুপ 1 অ্যালকালি মেটালের কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করছিলাম। লেকচার 1 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকের আমাদের লেকচার 2। তো লেকচার 2তে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করব অক্সিজেনের সঙ্গে অ্যালকালি মেটালসদের কীরকম বিক্রিয়া হয়। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে অ্যালকালি মেটালের বিক্রিয়া করে অক্সাইড তৈরি হবে। অক্সাইড তৈরি হবে। আর এরা প্রত্যেকেই আয়নীয় যৌগ। তার কারণ অ্যালকালি মেটাল এবং অক্সিজেন এই পরমাণুগুলোর যদি তড়িৎ ঋণাত্মকতার বিচার করা হয় তাহলে দেখা যাবে অ্যালকালি মেটাল এবং এই অক্সিজেন যে নন মেটাল তাদের তড়িৎ ঋণাত্মকতার অনেক বেশি পার্থক্য আছে। অ্যালকালি মেটালের তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কারণ অ্যালকালি মেটালস আমরা কি দেখেছি খুব সহজেই ইলেকট্রন রিলিজ করতে পারে, অর্থাৎ তড়িৎ ধনাত্মকতা চরিত্র রয়েছে। তো একটা তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে যদি একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের কম্বিনেশন করানো হয় তখন স্বাভাবিকভাবেই আয়নীয় যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য অক্সাইড তৈরি হবে তো ঠিক আছে, প্রত্যেকেই আয়নীয় চরিত্রের। এবারে দেখা যাক, এই যে অক্সাইড আমি বললাম, অক্সাইড বলতে কিন্তু 3 রকমের ফরমেশন আছে। তোমরা অক্সিজেনের 3 রকম অ্যানায়ন সম্পর্কে পরিচিত হয়েছো রিসেন্টলি। তো অক্সিজেনের অ্যানায়ন যদি বলা হয় তাহলে কী কী অ্যানায়ন আমরা পেয়ে থাকি বা কী কী ফরমেশনের অ্যানায়ন পেয়ে থাকি। একটা হচ্ছে O2 মাইনাস, একটা হচ্ছে O2 মাইনাস, আর একটা হচ্ছে O2 মাইনাস। O2 মাইনাসকে বলা হয় অক্সাইড, O2 মাইনাসকে বলা হয় সুপার অক্সাইড, আর O2 মাইনাসকে বলা হয় পার অক্সাইড। অর্থাৎ আমরা এই গ্রুপ 1 অ্যালকালি মেটালের যে অক্সাইড যৌগ হয় সেই অক্সাইড যৌগ এই 3 প্রকারের পেয়ে থাকি। অক্সাইড পেয়ে থাকি, পার অক্সাইড পেয়ে থাকি এবং সুপার অক্সাইড পেয়ে থাকি। তাহলে এবারে দেখা যাক সবাই অক্সাইড তৈরি করতে পারে, নাকি সবাই সুপার অক্সাইড তৈরি করে, নাকি সবাই পার অক্সাইড তৈরি করে, বা কে কীরকম ধরনের অক্সাইড তৈরি করবার পরে সুস্থিতির ঘটনা কার ক্ষেত্রে কীরকম হবে, বা অন্যান্য কিছু বিশেষ চরিত্র আছে কিনা। তো আমরা শুরু করছি লিথিয়াম প্লাস থেকে শুরু করে সিজিয়াম প্লাস পর্যন্ত। দেখো, যদি অক্সাইডের কথা বলা হয়, অক্সাইড আয়নের সঙ্গে যদি আমাদের এই প্রত্যেকটা ক্যাটায়নকে কম্বাইন করে অক্সাইড তৈরি করতে হয় তাহলে আমরা কি পাবো? Li2O, Na2O, K2O, Rb2O এবং CS2O. So these are all oxides. তাহলে এদের সুস্থিতি কীরকম? সুস্থিতি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কমবে। ওপর থেকে নিচের দিকে কমছে। এখন প্রশ্ন হচ্ছে কেন কমছে? তার কারণ অক্সাইড একটি ছোট আকৃতির আয়ন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অধিক আধান ঘনত্ব বিশিষ্ট।
অধিক আধান ঘনত্ব বিশিষ্ট। মূলত এই দুটো পয়েন্ট। ছোট আকৃতির অ্যানায়ন, কারণ অক্সিজেন থেকে অক্সাইড তৈরি হয়েছে। অক্সিজেন আমরা জানি দ্বিতীয় পর্যায়ের একটা মৌল, তো তার থেকে অক্সাইড তৈরি হয়েছে। অক্সাইড অবভিয়াসলি ছোট আকৃতির আয়ন হবে, এবং 2- থাকার জন্য ছোট আকৃতির আয়নের ওপরে ধরো এইরকম যদি আকার হয়, তার ওপরে দুটো নেগেটিভ আয়ন, তাহলে ছোট আকৃতির আয়নের ওপরে যদি চার্জ বেশি থাকে তাহলে তার চার্জ ডেনসিটি আমরা বেশি বলতেই পারি, তাই না? তাহলে এই আয়নটা নিশ্চয়ই এমন কোনো পজিটিভ আয়নকে চাইবে যার আকার ছোট এবং যার আধান ঘনত্ব বেশি। আমি কি বললাম, এই যে অ্যানায়নের যে দুটো চরিত্র আমরা লিখলাম, সেই রকম ক্যাটায়নের সঙ্গে খুব দৃঢ়ভাবে বন্ধন করতে পারবে বা দৃঢ়ভাবে আয়নীয় যৌগ তৈরি করতে পারবে যার এই রকম দুটো চরিত্র আছে, অর্থাৎ ছোট আকৃতির হবে এবং যার আধান ঘনত্ব বেশি হবে। তবেই সেই আয়নীয় যৌগটা খুব সুস্থিত হবে বা খুব সুদৃঢ় হবে। তাহলে এই ক্যাটায়নগুলোর মধ্যে কোন আয়নটার আকৃতি ছোট এবং তার আধান ঘনত্ব অধিক? অবভিয়াসলি লিথিয়াম। তাহলে এই লিথিয়ামের সঙ্গে অক্সাইড কম্বাইন করলে যে যৌগটা তৈরি হচ্ছে, এই লিথিয়াম অক্সাইড, সেই যৌগটাই হচ্ছে সব থেকে বেশি সুস্থিত। এবারে তুমি যত নিচের দিকে যাচ্ছ দেখো, সোডিয়ামের আকার, পটাশিয়ামের আকার, রুবিডিয়াম বা সিজিয়ামের আকার ক্রমাগত কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলে বড় আকৃতির আয়ন হলে তার আধান ঘনত্ব হ্রাস পাবে, তখন এই ছোট আকৃতির অ্যানায়নের সঙ্গে তার কম্বিনেশনটা অতটা সুদৃঢ় হবে না, ইমপ্রপার কম্বিনেশন হয়ে যাবে, যেটা দেখতে হবে এই রকম। এই হচ্ছে বড় আকৃতির ক্যাটায়ন এবং এই হচ্ছে ছোট আকৃতির অ্যানায়ন। তাহলে এটা তো প্রপার কম্বিনেশন হলো না। প্রপার কম্বিনেশন কোনগুলো? মোটামুটি একই রকম আকার যেই সমস্ত আয়নের হবে, প্রায় সম আকৃতি বিশিষ্ট যে আয়নগুলো হবে, তাদেরই কম্বিনেশনটা সুদৃঢ় কম্বিনেশন, সুদৃঢ় যৌগ। আর এইটা কম সুস্থিত। সেই কারণে অক্সাইড যদিও সবাই তৈরি করতে পারে, কিন্তু তাদের স্টেবিলিটি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কমতে থাকবে। তাহলে এই যে আয়নগুলো রয়েছে, এই আয়নগুলো তাহলে কি চাইবে? ধরো সিজিয়াম প্লাসের কথা যদি বলি, সিজিয়াম প্লাস এমন কোনো আয়নের সাথে সুদৃঢ় যৌগ তৈরি করতে পারবে যার আকৃতি বড় এবং আধান ঘনত্ব কম, কারণ এর নিজেরও তো আকার বড় এবং আধান ঘনত্ব কম, তাই ওর সমচরিত্র বিশিষ্ট যে অ্যানায়ন থাকবে তার সঙ্গেই তার কম্বিনেশনটা ভালো হবে। তাহলে সেরকম কোন অক্সাইডটা আমরা পেতে পারি সেইটা এবার দেখা যাক। আচ্ছা, এইবারে দেখো পারঅক্সাইড এবং সুপার অক্সাইড, ঠিক আছে? পারঅক্সাইড আর সুপার অক্সাইড, এই দুটোর আকার প্রায় সমান, কারণ দেখো দুটোতেই দুটো করে অক্সিজেন আছে। একজনের ওপর দেখা যাচ্ছে 2- চার্জ, আরেকজনের ওপরে দেখা যাচ্ছে -1 চার্জ। তাহলে বলো তো চার্জ ডেনসিটি কোনটার বেশি? আধান ঘনত্ব পারঅক্সাইডের ক্ষেত্রে বেশি, তাই না? পারঅক্সাইডের ক্ষেত্রে বেশি আধান ঘনত্ব। তাহলে এই পারঅক্সাইড আয়নটা আবার কি হচ্ছে, সোডিয়াম প্লাস থেকে শুরু করে সিজিয়াম প্লাস পর্যন্ত যদি আমরা আয়নগুলোকে দেখি, তাহলে সোডিয়াম প্লাস থেকে সিজিয়াম প্লাস পর্যন্ত পারঅক্সাইড গঠনের প্রবণতা আবার কি হবে, কমবে, বা পারঅক্সাইড তৈরি হলেও তার সুস্থিতি কমবে। এবারে তোমরা বলছো যে আমি এখানে লিথিয়ামটা কেন নিলাম না?
লিথিয়াম প্লাসটা কেন বলছি না, কারণ লিথিয়াম প্লাসের ক্ষেত্রে পারঅক্সাইড বা সুপার অক্সাইড যৌগ একেবারেই সুস্থিত নয়। তার কারণ অক্সাইড অপেক্ষা পারঅক্সাইড এবং সুপার অক্সাইডের আকার তুলনামূলকভাবে বড়, এবং অক্সাইডের সাপেক্ষে পারঅক্সাইড এবং সুপার অক্সাইডের আধান ঘনত্বটাও কম। যেই দুটো পয়েন্ট আমি অক্সাইডের ক্ষেত্রে বললাম, সেই দুটো পয়েন্টের বিচারে যদি দেখা যায়, তাহলে পারঅক্সাইড সুপার অক্সাইড এদের দুজনের আকার তো বড় হচ্ছেই, তোমরা বুঝতে পারছো। ওখানে একটা অক্সিজেন পরমাণু ছিল আর এখানে দুটো অক্সিজেন পরমাণু একসঙ্গে কম্বাইন করে আছে। চার্জ ডেন্সিটি এখানে একজনের ওপর 2- ছিল, এখানে দুজনের ওপরে 2-, আবার এখানে দুজনের ওপর শুধু -1, তাহলে চার্জ ডেন্সিটিও কম। সেই কারণে সুপার অক্সাইড বা পারঅক্সাইড যৌগ লিথিয়াম প্লাসের ক্ষেত্রে অতটা সুস্থিত নয়। লিথিয়াম প্লাসের পারঅক্সাইড বা সুপার অক্সাইড দুস্থিত হয়। তার কারণটা আমি বললাম। আচ্ছা, তাহলে লিথিয়াম বাদ চলে গেল, ওই জন্য আমরা সোডিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত ভাবছি। এবারে দেখো, পারঅক্সাইড তৈরি হওয়ার প্রবণতা যদি বলি, তাহলে পারঅক্সাইডের আধান ঘনত্বটা বেশি। এবার সোডিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত যদি ভাবো, তাহলে আধান ঘনত্ব সোডিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। আধান ঘনত্ব হ্রাস পায়। তাহলে কম আধান ঘনত্ব বিশিষ্ট ক্যাটায়নের সঙ্গে নিশ্চয়ই বেশি আধান ঘনত্ব বিশিষ্ট আয়ন অত ভালো যুক্ত হতে চাইবে না। তাই জন্য সিজিয়াম প্লাসের পারঅক্সাইড যৌগ তৈরি করার প্রবণতা আবার এখানে কমে যাচ্ছে। কি বললাম? তাহলে এখানে সোডিয়াম প্লাস থেকে সিজিয়াম প্লাস পর্যন্ত পারঅক্সাইড গঠনের প্রবণতা কমছে। ঠিক আছে, তাহলে আমরা অক্সাইড বুঝে গেলাম, পারঅক্সাইড বুঝে গেলাম, বাকি পড়ে রইল সুপার অক্সাইড। তাহলে সুপার অক্সাইড কাদের ক্ষেত্রে হবে? যেই সমস্ত ক্যাটায়নগুলো বড় আকৃতির, যেমন মনে করো পটাশিয়াম বা সিজিয়াম বা রুবিডিয়াম, যারা তাদের ক্ষেত্রে সুপার অক্সাইড যৌগ পাওয়া যায়। আর সুপার অক্সাইড সব থেকে বেশি সুস্থিত হয় সিজিয়ামের ক্ষেত্রে, কারণ সিজিয়াম ক্যাটায়ন হিসাবে অনেক বড় আকৃতির। ঠিক আছে, তাহলে যদি আমরা ট্রেন্ড লিখি, তাহলে অক্সাইড গঠনের প্রবণতাও ওপর থেকে নিচে কমছে, পারঅক্সাইড গঠনের প্রবণতাও সোডিয়াম থেকে একদম সিজিয়াম পর্যন্ত কমছে, আর সুপার অক্সাইড গঠনের প্রবণতা আবার পটাশিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত যেটা, সেইটা আবার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের অক্সাইড কে কীরকম তৈরি করবে আর কাদের সুস্থিতি কীরকম সেই সংক্রান্ত আলোচনা। আমি একদম মেন পয়েন্টগুলোই বলছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, কারণ এইখানে বেশি ডেপথে যাওয়ার স্কোপ আমাদের এখন এই ক্লাস 11-এ নেই। তোমরা যখন পরে হায়ার স্টাডি করবে শুধু কেমিস্ট্রি নিয়ে, তখন আরও অন্যান্য খুঁটিনাটি ছোটোখাটো অনেক বিষয় নিয়ে তোমাদেরকে পড়তে হবে। এখন যেইটুকু পয়েন্ট আমি তোমাদেরকে মেনশন করব বা সেইগুলো ডেসক্রিপশন দেব, আপাতত সেইগুলোই তোমরা ভালো করে শিখবে। ঠিক আছে, আর একটা পয়েন্ট এবারে এখানে আমি তোমাদেরকে বলবো। সুপার অক্সাইড যৌগ, সুপার অক্সাইড যৌগগুলি বর্ণময় প্রকৃতির হয়, কারণ এই যৌগে O2- আয়নে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি পাওয়া যায়। যেই সমস্ত যৌগে বা যেই সমস্ত আয়নে অযুগ্ম ইলেকট্রন থাকবে, সেই সমস্ত আয়ন কিন্তু
কালার দেখাবে বা বর্ণময় হবে। তোমরা সন্ধিগত মৌল পড়েছো, মানে ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটালে তোমরা জানো অসংখ্য অযুগ্ম ইলেকট্রন থাকে, ফলে তারা রঙিন যৌগ তৈরি করতে পারে। তো এখানে এই সুপার অক্সাইড যে আয়নটা রয়েছে, এই আয়নে অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে যৌগগুলো বর্ণময় প্রকৃতির দেখতে হয়। এবারে তোমরা ভাববে, আমরা যদি এটার ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে আমরা আনপেয়ার্ড ইলেকট্রন পাবো? নিশ্চয়ই পাবে। কিন্তু এখানে আনপেয়ার্ড ইলেকট্রনটা কিভাবে আসছে সেইটা বোঝার জন্য তোমাদেরকে একটা থিওরি জানতে হবে, যেটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব। আণবিক কক্ষক তত্ত্ব, এইটা তোমাদেরকে জানতে হবে। আর এই বিষয়টা তোমরা রাসায়নিক বন্ধন তো এখন পড়ছো, রাসায়নিক বন্ধনেই তোমরা শিখবে, তখনই বুঝে যাবে যে হ্যাঁ আনপেয়ার্ড ইলেকট্রনটা কেন আসছে বা এই অযুগ্ম ইলেকট্রনটার উপস্থিতি কী করে পাওয়া যাচ্ছে। এখন মোট এইটুকু পয়েন্ট হিসাবে তোমরা জেনে রাখো। নেক্সট, 3 রকম অক্সাইড যৌগ কিভাবে সৃষ্টি হচ্ছে, মানে 3 রকম অক্সাইড যৌগ কীরকম দেখতে হয় সেটা তো তোমাদের বললাম। এবারে এই অক্সাইড যৌগগুলোকে যদি আমরা জলের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে কি ঘটে সেইটা এবারে দেখা যাক। চলো। অক্সাইড যৌগগুলির জলের সাথে বিক্রিয়া। আমি এখানে এম দিয়ে মেটালগুলোকে প্রকাশ করছি, মেটাল আয়নগুলোকে, রাদার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে M2O। M2O মানে অক্সাইড যৌগ, অক্সাইড যৌগ প্লাস ওয়াটার দিলে 2MOH। MOH ক্ষার তৈরি হচ্ছে, যেমন লিথিয়াম অক্সাইড প্লাস ওয়াটার দিলে 2LiOH। নাম্বার এ। নাম্বার বি, M2O2। M2O2 এটা হচ্ছে পারক্সাইড যৌগ, পারক্সাইড যৌগ। পারক্সাইড যৌগকে যদি জলের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে এখানে তৈরি হবে এখানে তৈরি হবে এইটা, এটা 2 করে দাও। যেমন মনে করো Na2O2 সোডিয়াম পারঅক্সাইড প্লাস 2 ওয়াটার দিলে 2NaOH প্লাস H2O2। অর্থাৎ এই পারঅক্সাইড যৌগ জলকে কি করে দিচ্ছে, জলকে H2O2 তে কনভার্ট করে দিচ্ছে, জলকে H2O2 তে কনভার্ট করে দিচ্ছে, অর্থাৎ জলকে জারিত করছে, জলের অক্সিজেনকে জারিত করছে। খেয়াল করে দেখো এখানে অক্সিজেন -2 আছে আর এখানে অক্সিজেন কি হয়ে গেল, এখানে একটা অক্সিজেন হয়ে যাবে -1, তাহলে জারণ ঘটছে, -2 থেকে -1 জারণ ঘটছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব সুপার অক্সাইড যৌগের সঙ্গে জলের বিক্রিয়া। MO2 plus H2O
দিলে এখানে প্রত্যেকটাতে ক্ষার উৎপন্ন হবে, এটাই কমন ব্যাপার। H2O2 হবে আর তার সাথে অক্সিজেন তৈরি হবে। এবারে ব্যালেন্স করা যাক। এখানে যদি এটা লিখি তাহলে দুটো করে দিলে তাহলে কি হবে? MOH এটা দুটো 2MOH হয়ে গেছে। অক্সিজেন হচ্ছে ছটা, দুটো চারটে ছটা, হ্যাঁ এইটা। তো একটা রিয়েল এক্সাম্পল লিখি আমরা। KO2 সুপার অক্সাইড যৌগ প্লাস 2H2O থেকে 2KOH প্লাস H2O2 প্লাস অক্সিজেন। অক্সিজেন গ্যাস মিডিয়াম থেকে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের অক্সাইড সংক্রান্ত আলোচনা। নেক্সট আমরা একটা পয়েন্ট দেখি। হাইড্রোক্সাইড যৌগ তো প্রত্যেকটার ক্ষেত্রেই তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্ষার ধাতুকে জলে দ্রবীভূত করলেও কিন্তু হাইড্রোক্সাইড পাওয়া যায়। ক্ষার ধাতুকে জলে দ্রবীভূত করেও কিন্তু হাইড্রোক্সাইড যৌগ পাওয়া যায়। হাইড্রোক্সাইড যৌগ ধরো M প্লাস H2O, তাহলে সেখান থেকে তৈরি হচ্ছে MOH প্লাস H2। হ্যাঁ এইটা ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এখান থেকে আমরা দুটো ধারণা কিন্তু বলতে পারি। তো দুটো ধারণা আমরা কি বলতে পারি? এক, যে কোনো ক্ষার ধাতুকে, এটা হচ্ছে ক্ষার ধাতু মানে অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটালকে জলে দ্রবীভূত করলে সবসময় আমরা একটা ক্ষার পাবো, ক্ষার অ্যালকালি ক্ষার পাবো। দু নম্বর, হাইড্রোজেন গ্যাস, আচ্ছা ক্ষার পাবো এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা হচ্ছে প্রথম কথা। আবার রিপিট করছি, যে কোনো ক্ষার ধাতুকে আমরা যদি জলের সঙ্গে বিক্রিয়া করাই বা জলে যোগ করি তাহলে ক্ষার উৎপন্ন হবে এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে, দেখো এখানে এই যে ক্ষার ধাতুটা, এটা জিরো জারণ স্তরে আছে, জিরো জারণ স্তরে আছে। সেখান থেকে ধাতুটা নিজে জারিত হলো এবং হাইড্রোজেন যেটা +1 অবস্থায় ছিল সেখান থেকে হাইড্রোজেনকে জিরো জারণ স্তরে পাঠিয়ে দিল। অর্থাৎ ক্ষার ধাতু হাইড্রোজেন আয়নকে, এই হাইড্রোজেন যে +1 অবস্থায় আছে সেখান থেকে হাইড্রোজেনকে জিরো অবস্থায় পাঠিয়ে দিল, অর্থাৎ বিজারিত করলো। তাহলে আমরা যেটা জানতাম যে হাইড্রোজেনের বিজারণ ক্ষমতা বা হাইড্রোজেন বিজারক হিসাবে কাজ করে, যেটা জানতাম, হাইড্রোজেনের বিজারণ ধর্মের থেকেও এই ক্ষার ধাতুগুলোর বিজারণ ক্ষমতা কিন্তু বেশি। কি বললাম? হাইড্রোজেনের বিজারণ ধর্মের থেকেও এই ক্ষার ধাতুগুলোর বিজারণ ক্ষমতা বেশি। কতটা বেশি সেইটা প্রমাণ করবার জন্য একটা বিষয় সাপেক্ষে বলা হয়, যেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। এখন এই থিওরিটা বা এই কনসেপ্টটা বললে তোমরা বুঝতে পারবে না, এগুলো তোমরা ক্লাস 12-এ পড়বে। শুধু আপাতত এখন এটুকু জেনে রাখো যে আমরা এই যে ঘটনাটা হলো, এই ঘটনার পরে আমরা এটাকে নিয়ে আবার অনেক এক্সপেরিমেন্ট করলাম। ওই যেটা বলছি তড়িৎদ্বার সংক্রান্ত যে এক্সপেরিমেন্ট,
সেইগুলো করে দেখা হলো যে কোন ক্ষার ধাতুটার বিজারণ ক্ষমতা কতটা বেশি। সবার বিজারণ ক্ষমতা হাইড্রোজেনের থেকে বেশি আছে, সেটা ঠিক আছে, সেটা আমরা এই রিয়াকশন দিয়ে বুঝতে পারছি। কিন্তু তার মধ্যেও আবার কোন ক্ষার ধাতুটার বিজারণ ক্ষমতা অন্যান্য ক্ষার ধাতু অপেক্ষা বেশি, তার জন্য আমরা ওই তড়িৎদ্বার সংক্রান্ত এক্সপেরিমেন্ট করেছিলাম মানে এগুলো আমরা পড়েছিলাম, আমরা তো নিজে হাতে করে দেখিনি, এগুলো এক্সপেরিমেন্টালি রেজাল্ট পাওয়া গেছে, সেগুলোকে আমরা জেনেছি। তাহলে কি বললাম যে ক্ষার ধাতুগুলোর বিজারণ ক্ষমতা হাইড্রোজেন অপেক্ষা বেশি, কিন্তু যদি ক্ষার ধাতুদের মধ্যে তাদের নিজেদের মধ্যে যদি আলোচনা করা হয়, তাহলে লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত বিজারণ ক্ষমতা আবার বিভিন্নভাবে পরিবর্তিত হয়, কেউ একটু বেশি কেউ একটু কম, সেই ব্যাপারটা আছে। কিন্তু যাই হোক, তারা হাইড্রোজেনের থেকে বেশি বিজারণ ক্ষমতা দেখায়। আর সেই কারণে যেই সমস্ত যৌগে এই রকম ধনাত্মক আধান হিসাবে হাইড্রোজেন আয়ন আছে, সেই সমস্ত যৌগ থেকে কিন্তু এই ক্ষার ধাতুর বিক্রিয়া দ্বারা আমরা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারি। তাহলে যেমন জলের সাথে হলো, আমি এখানে হাইড্রোক্সাইড যৌগ বলছি, ঠিক আছে, কিন্তু যখন এই কথাটা বলছি এর সাথে সাথে আমরা আরো পয়েন্ট বলে দিই। ধরো HCl, H2SO4, এগুলোতে তো সব হাইড্রোজেন +1 এই অবস্থায় আছে। বা যদি ধরো অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল হতে পারে। আরও কি হতে পারে, হাইড্রোজেন +1 রয়েছে। অ্যামোনিয়া, মানে যেই সমস্ত যৌগে হাইড্রোজেন এরকম +1 জারণ অবস্থা বিশিষ্ট আছে, তাদের সঙ্গে এই ক্ষার ধাতুর বিক্রিয়ায় সবসময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবেই হবে। আর বাকি এই যে অ্যানায়ন পার্ট আছে, সেই অ্যানায়নের পার্টের লবণ তৈরি হবে। যেমন এখানে MCl, এখানে যেমন M2SO4, এটাই হবে MOR, এটাই হবে MnH2। মানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হওয়ার পর, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার পর যেরকম হওয়ার কথা সেই রকম হচ্ছে, ঠিক আছে। কারণ এ তো একযোজি, মানে এখান থেকে একটা হাইড্রোজেনকেই প্রতিস্থাপিত করতে পারবে। যদি দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে হয়, তাহলে M ধাতুটা দুটো লাগবে, ঠিক না? তো এই হচ্ছে ব্যাপার। কি বললাম তাহলে বোঝা গেল যে +1 চার্জ বিশিষ্ট হাইড্রোজেন যেই যৌগে থাকবে, তাদের সঙ্গে ক্ষার ধাতুগুলোর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস অপসারিত হবে। কেন? কারণ হাইড্রোজেন অপেক্ষা এদের বিজারণ ক্ষমতা বেশি। হাইড্রোজেন অপেক্ষা যাদের বিজারণ ক্ষমতা বেশি, সেই সমস্ত মৌলগুলো এই রকম, মানে যেই সমস্ত যৌগে হাইড্রোজেন +1 অবস্থায় থাকে, সেই সমস্ত যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে। ভালো করে এই কথাটা শুনবে, মানে ভিডিওটা ভালো করে এই অংশটা দেখবে যেগুলো বললাম, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা হাইড্রোক্সাইড সংক্রান্ত যে আলোচনাটা করতে যাব বলছিলাম, সেইটা এবারে আসা যাক। তো এইভাবে হাইড্রোক্সাইড তৈরি হলো। হাইড্রোক্সাইড কি আছে আমাদের? লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং সিজিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো যদি বলা হয় যে ক্ষারীয় চরিত্র কিভাবে পরিবর্তিত হবে, তাহলে আমি বলবো ক্ষারীয় চরিত্র বাঁ দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে। বাঁ দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? তার কারণ বাঁ দিক থেকে ডান দিকে
ধাতব ক্যাটায়ন ও অ্যানায়ন, অ্যানায়ন মানে OH মাইনাস, এর আকারের তারতম্য বেশি হওয়ার জন্য তারা সহজে জলীয় দ্রবণে বিয়োজিত হয়। দেখো, তোমাদের যখন হাইড্রাইড যৌগ পড়িয়েছিলাম তখনও কিন্তু আমি এই ধরনের কিছু কথা বলেছিলাম। এখানে কি আছে? এখানে লিথিয়াম প্লাস আর OH মাইনাস। লিথিয়াম প্লাস আয়নও ছোট, OH মাইনাস আয়নও ছোট, তাই এদের মধ্যে কম্বিনেশনটা প্রপার কম্বিনেশন, বা তাদের মধ্যে এই আয়নীয় কম্বিনেশনটা, আয়ন দুটো পরস্পরের সঙ্গে তড়িৎ আকর্ষণ বল দ্বারা খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকতে পারবে, তাই এরা সহজে বিয়োজিত হতে চাইবে না। কিন্তু এইখানে যেহেতু সিজিয়াম আর OH এর আকারের যেহেতু তারতম্য আছে, তাই তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণী প্রভাবটাও কম, তাই সহজে বিয়োজিত হয়ে যেতে পারবে। আর বিয়োজিত হয়ে গেলেই এখান থেকে বেশি পরিমাণে OH মাইনাস আয়ন তৈরি হওয়াটা সহজ। কিন্তু লিথিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যেহেতু এই আয়ন দুটোর মধ্যে পারস্পরিক আকর্ষণী প্রভাবটা বেশি, তাই OH মাইনাস আয়ন সেইভাবে তৈরি হওয়ার পদ্ধতিটা সহজ নয়, তাই জন্য এটা কম OH মাইনাস আয়ন তৈরি করতে পারে। আর সিজিয়াম হাইড্রোক্সাইড যেহেতু বেশি OH মাইনাস আয়ন তৈরি করে, তাই CSOH এই যৌগটা হচ্ছে তীব্র ক্ষার। মানে গ্রুপ 1-এর যতগুলো হাইড্রোক্সাইড আমি লিখলাম তার মধ্যে সিজিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে তীব্র ক্ষার। সিজিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, আর লিথিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে মৃদু ক্ষার। আর যদি বলা হয় ক্ষারীয় চরিত্রটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, দেন অবভিয়াসলি লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে সিজিয়াম হাইড্রোক্সাইডে কি হবে? বৃদ্ধি পাবে। লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে সিজিয়াম হাইড্রোক্সাইড থেকে বৃদ্ধি পাবে, কারণ OH মাইনাসের সাপেক্ষে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের আকার বাড়ছে, তাই তারা আকারে তারতম্য হওয়ার কারণে তারা জলীয় দ্রবণে সহজে বিয়োজিত হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণী ক্ষমতাটা কমছে। আকর্ষণী ক্ষমতা কমছে এর সাথে আরও একটা পয়েন্ট তোমরা অ্যাড করে দিতে পারো, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি, সেইটা হলো ল্যাটিস এনার্জি। মনে করে দেখো, ল্যাটিস এনার্জি। এবারে যার ল্যাটিস এনার্জি কম হবে, সেই ল্যাটিসটা বা সেই কেলাসটা কম সুস্থিত, তার তাপীয় স্থায়িত্ব কম, সেগুলোও বলেছি। মনে করে দেখো, তোমরা তাহলে একটু আইডিয়া করতে পারবে। আমরা এই ফর্মুলাটা অলরেডি দেখেছি, -u proportional to z plus into z minus by r plus r minus. z plus equals to z minus equals to 1, তাই না? কারণ m ও h আছে, তো m plus OH minus। m মানে হচ্ছে ওই লিথিয়াম প্লাস থেকে শুরু করে CS প্লাস পর্যন্ত, তো সবার 1। এবারে r প্লাস r মাইনাস হচ্ছে OH মাইনাসের রেডিয়াস বা ব্যাসার্ধ, আর r প্লাস হচ্ছে লিথিয়াম মানে ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের রেডিয়াস। এবার r মাইনাসটা তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু r প্লাসটা চেঞ্জ হতে থাকছে। r প্লাস চেঞ্জ হচ্ছে মানে কি? লিথিয়াম প্লাস থেকে সিজিয়াম প্লাসে r প্লাস বাড়ছে। r প্লাস বাড়লে ল্যাটিস এনার্জি কি হবে? কমে যাবে। মানে r প্লাস যদি বাড়তে থাকে, তাহলে ল্যাটিস এনার্জি কি হবে? ল্যাটিস এনার্জি কমে যাবে। আর ল্যাটিস এনার্জি যদি কমে যায়, তাহলে সেই ল্যাটিসটা বা সেই যৌগটা অতটা সুস্থিত হবে না, সহজে বিয়োজিত হয়ে যাবে। আর বিয়োজিত হয়ে গেলেই OH মাইনাস তৈরি হতে থাকবে, তাই ক্ষারীয় চরিত্র বেশি। ওকে, তো এই ছিল হাইড্রোক্সাইড সংক্রান্ত আলোচনা।
নেক্সট আমরা দেখি যে অক্সাইড যৌগগুলোকে যদি আমরা CO2 উপস্থিতিতে বিক্রিয়া করাই, CO2 এর সাথে বিক্রিয়া, তো MOH না অক্সাইড, তো আমরা এখানে নর্মাল অক্সাইড যৌগ নিয়েই কাজ করছি, কোনো সুপার অক্সাইড বা পারঅক্সাইড নিচ্ছি না, কারণ অত এক্সাম্পল আমাদের দরকার নেই। যেই এক্সাম্পলগুলো তোমাদের জন্য সুইটেবল বা যেগুলোর ওপর ভিত্তি করে প্রত্যেক বছর প্রশ্ন আসে, আমি সেই এক্সাম্পলগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি। সমস্ত এক্সাম্পল এখন আমাদের দরকার নেই। M2O প্লাস CO2 দিলে তৈরি হয়ে যাবে M2CO3, তাই না? দেখো তো, M2CO3। সো দিস ইজ অ্যালকালি মেটাল কার্বোনেট। কি কি হতে পারে? সবাই তৈরি করতে পারে। লিথিয়াম কার্বোনেট, সোডিয়াম কার্বোনেট, পটাশিয়াম কার্বোনেট, রুবিডিয়াম কার্বোনেট এবং সিজিয়াম কার্বোনেট। ঠিক আছে, ওকে। এবারে এদের আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা হচ্ছে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি। 2 নম্বর হচ্ছে মেল্টিং পয়েন্ট। আচ্ছা, থার্মাল স্টেবিলিটি মানে তাপীয় স্থায়িত্ব। গলনাঙ্ক। জলে দ্রাব্যতা। ঠিক আছে, জলে দ্রাব্যতা। ওকে, এইবারে দেখা যাক প্রত্যেকটা পয়েন্ট আমরা আলাদা আলাদা করে আলোচনা করছি। প্রথমে বলে নেওয়া ভালো যে কার্বোনেট CO3 এখানে দেখো 4টে পরমাণুর কম্বিনেশনে একটা অ্যানায়ন তৈরি হয়েছে। 4টে পরমাণুর কম্বিনেশনে, একটা কার্বন, 3টে অক্সিজেন। কার্বোনেটের আকৃতি এই রকম। সো দিস ইজ কার্বোনেট। এটাও তোমরা কি বলে ওই রাসায়নিক বন্ধনেই তোমরা এই স্ট্রাকচারগুলো শিখবে। আমি এখানে ছবিটা দেখিয়ে দিলাম। যদি তোমাদের এই রাসায়নিক গঠন বা রাসায়নিক বন্ধনে এইগুলো কিভাবে লেখে সেটা যদি তোমরা অলরেডি শিখে নিয়েছো তাহলে তো বুঝতেই পারবে। তো কার্বোনেট একটা বড় আকৃতির অ্যানায়ন। কার্বোনেট একটি বড় আকৃতির অ্যানায়ন। তাহলে এই কথাটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? বড় আকৃতির অ্যানায়ন যখন সে যে ল্যাটিস তৈরি করবে, কার্বোনেট যে ল্যাটিস তৈরি করবে, এর আকার যেহেতু বড়, এ সবসময় চাইবে তার মতো আকৃতি বিশিষ্ট কোনো ক্যাটায়নের সঙ্গে সমন্বয় করতে। তার মতো বা তার কাছাকাছি আকৃতি বিশিষ্ট যে সমস্ত ক্যাটায়ন আছে তার সঙ্গে যদি তার সমন্বয় ঘটে তাহলে সেই যে কম্বিনেশনটা বা সেই যে আয়নীয় যৌগটা সেইটা সুদৃঢ় হবে, তাই না? তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ভাবো যে একটা
30 বছর বা একটা 25 বছর বয়সী ছেলের সঙ্গে একটা যদি একটা 60 বছরের ঊর্ধ্ব একটা মহিলার যদি বিয়ে ঠিক করা হয়, তাহলে কি সেই বিয়েটা খুব একটা স্টেবল হবে? মানে ছেলেটা কম বয়স, আর সেই মহিলা অনেক মানে বৃদ্ধা একজন, তার সঙ্গে যদি বিয়ে দাও তাহলে কি সম্পর্কটা স্টেবল হবে? হবে না। যদি দুজনেরই ধরো 25 বছর বয়সে একটা ছেলের সঙ্গে 23-24 বছর বা 25 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হলো, দুজনেই যেহেতু সমবয়সী, দুজনেই কম বয়স, তো দুজনের সম্পর্কটা স্টেবল। আর এখন অ্যাকচুয়াল যে ঘটনা হচ্ছে সেসব বাদ দাও, আমি খুব স্বাভাবিক একটা উদাহরণ দিচ্ছি। রেয়ার কেস তো কিছু 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 আছেই, সেগুলো বাদ দাও। সেগুলো পারিপার্শ্বিক পরিস্থিতির হিসাবে সম্পর্কটা ভালো টিকছে কি টিকছে না, সেগুলো এক্সেপশনাল কেস। কিন্তু নর্মাল আমাদের আইডিয়া কি বলে, প্রায় সমান সমান এজের যদি দুজনের সম্পর্ক হয় তাহলে সেটা স্টেবল হয়, তাই তো? সো এইখানেও ঠিক তাই। এই অ্যানায়নটা যেরকম আকার সেই রকম আকৃতি বিশিষ্ট যদি ক্যাটায়ন পায়, তাহলেই সেই আয়নীয় কম্বিনেশনটা বা আয়নীয় সমন্বয়টা সুস্থিত হবে বা সুদৃঢ় হবে। তাহলে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে কার্বনেটের সঙ্গে সিজিয়ামের কম্বিনেশনটাই প্রপার কম্বিনেশন। আর যত সিজিয়াম থেকে লিথিয়ামের দিকে যাচ্ছি, ক্যাটায়নিক আকার ছোট হতে থাকছে। ক্যাটায়নিক আকার ছোট হয়ে গেলে তখন আয়নীয় কম্বিনেশনটা ইমপ্রপার হতে থাকবে, আয়নীয় কম্বিনেশনটা ইমপ্রপার হতে থাকবে, তাই না? তাহলে যদি ইমপ্রপার কম্বিনেশন হয়, ইমপ্রপার কম্বিনেশন মানে এখানে ক্যাটায়নটা এরকম ছোট, আমি লিথিয়াম কার্বনেটের উদাহরণটা দিচ্ছি, ক্যাটায়নটা ছোট আর অ্যানায়নটা এরকম বড়, সম্পর্ক টিকছে না। এটা 25 বছর বয়সী ছেলে, এটা 60 বছর বয়সী মহিলা, সম্পর্ক টিকবে না। তাই কি হবে, এটা সহজে বিয়োজিত হয়ে যেতে চাইবে। বিয়োজিত মানে ধরো কেউ একে বললো তুই এত বছর বয়সে একটা মহিলাকে বিয়ে করলি, কি হবে, ছেড়ে দে। কিছু মহিলা তো হাঁটাচলা করতে পারে না, ঘরের কোনো কাজ করতে পারে না, কি করে হবে, ওকে ছেড়ে দিয়ে চলে আয়। এই যে বাইরের লোক গিয়ে ওকে বললো, ও ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এলো। তাহলে এই যে থার্মাল স্টেবিলিটির কথা যদি বলি, ধরো এই প্রত্যেকটা যৌগকে আমরা বাইরে থেকে তাপ দিচ্ছি, সহজে কোনটা বিয়োজিত হয়ে যাবে, লিথিয়াম কার্বনেটটা। কারণ এদের সম্পর্কটা অতটা স্টেবল নয়, বা সম্পর্কটা দৃঢ় হয়নি, বা আয়নীয় কম্বিনেশনটা দৃঢ় নয়। বাইরে থেকে শক্তি দিচ্ছি, মানে ওই যে তোমাকে পারিপার্শ্বিক লোক বললো যে থাকতে হবে না, ছেড়ে বেরিয়ে আয়, ওটা মনে করো বাইরে থেকে তাপ প্রয়োগ করা হচ্ছে, ওই ঘটনার সাথে তুলনা করো, তাপ দিলেও এখানে এটা সহজে বিয়োজিত হয়ে গেল। তাহলে থার্মাল স্টেবিলিটি ইমপ্রপার কম্বিনেশন যেই সমস্ত আয়নের দেখা যাবে, বা যেই সমস্ত আয়নীয় যৌগের ক্ষেত্রে ইমপ্রপার কম্বিনেশন দেখা যাবে, তাদের থার্মাল স্টেবিলিটি কম হবে, থার্মাল স্টেবিলিটি কম হবে। তাহলে থার্মাল স্টেবিলিটি কি হচ্ছে, লিথিয়াম কার্বনেটের সবচেয়ে কম, তারপরে সোডিয়াম কার্বনেট, তারপর পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম কার্বনেট। অর্থাৎ সিজিয়াম কার্বনেটটাই এখানে সব থেকে বেশি তাপীয় সুস্থিত। ক্লিয়ার হয়েছে কথাগুলো? তাহলে আমরা থার্মাল স্টেবিলিটি কি বলতে পারি, যে কার্বনেটের সাথে
ঠিক আছে? তাহলে সিজিয়াম কার্বনেট থেকে লিথিয়াম কার্বনেট পর্যন্ত তাপীয় স্থায়িত্ব হ্রাস পায় কেন? কারণ তাদের আয়নীয় সমন্বয় দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট আমাদের কি ছিল? নেক্সট পয়েন্ট ছিল গলনাঙ্ক। এইবার গলনাঙ্কটা কি হবে সেটা তোমরা আমাকে বলবে, কারণ আমরা অলরেডি লিথিয়াম হাইড্রাইড মানে হাইড্রাইড যৌগ পড়ে নিয়েছি, অক্সাইড যৌগ পড়ে নিয়েছি, হাইড্রক্সাইড যৌগ পড়ে নিয়েছি। তো এই কার্বনেটের ক্ষেত্রে গলনাঙ্কের ক্রম কি হবে সেটা বেশি থেকে কম হোক বা কম থেকে বেশি হোক, কি হবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা এবার একটু নিজের কনসেপ্ট অ্যাপ্লাই করে যাচাই করো যে সত্যি গলনাঙ্কের অর্ডারটা কি হওয়া উচিত এবং কেন হওয়া উচিত। সে পয়েন্টগুলো কিন্তু আমাকে তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা, এই থার্মাল স্টেবিলিটির ক্ষেত্রে আরও একটা পয়েন্ট তোমাদেরকে মেনশন করে দিই আমি। লিথিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব এদের সব থেকে কম বললাম। তো একে যদি তাপ দেওয়া হয়, তাপ দিলে লিথিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে লিথিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। লিথিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে লিথিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড আর মানে CO2 গ্যাস উৎপন্ন করে। এবারে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রেও তাই ঘটবে। Na2CO3 যেটা আছে, Na2CO3 ক্ষেত্রেও তাপ দিলে এখানে Na2O প্লাস CO2 হবে, কিন্তু এর থেকে এই তাপের মানটা বেশি, মান অপেক্ষাকৃত বেশি। লিথিয়াম কার্বনেটের ক্ষেত্রে যে পরিমাণ তাপ লাগছে তার থেকে সোডিয়াম কার্বনেটে তাপের মানটা অপেক্ষাকৃত বেশি, তবে গিয়ে এটা বিয়োজিত হবে, না হলে সাধারণ অবস্থায় বিয়োজিত হয় না। আচ্ছা, তো এই যে বিয়োজনটা ঘটছে, এই বিয়োজনটা ঘটার পেছনে তো কারণটা আমি বললাম, কিন্তু বিয়োজনটা কিভাবে ঘটে তার পেছনেও একটা যুক্তি আছে। সেই যুক্তিটা কি বলছি। লিথিয়াম প্লাস এইরকম লিথিয়াম কার্বনেট, ঠিক আছে? লিথিয়াম কার্বনেট, তোমরা এই ঘটনাটা পড়েছো না? একটু মনে করে দেখো তো, আমি একটা ছবি আঁকছি। এই ছবিটা দেখে নিয়েছো তোমরা, এবারে এইদিকে একটা ছবি আঁকছি, দেখো। এই ঘটনাটাকে বলা হয় ধ্রুবায়ন। অর্থাৎ যখন একটা ছোট এবং বড় আয়নের যখন কম্বিনেশন হচ্ছে, সেই কম্বিনেশনটা তো ইমপ্রপার, প্রথমেই বললাম। ছোট আয়নটা কি করে, বড় আয়নের যে ইলেকট্রন ঘনত্ব আছে সেই ইলেকট্রন ঘনত্বের ওপরে আকর্ষণী প্রভাব প্রয়োগ করে নেগেটিভ চার্জগুলোকে, যদি এই ছোট আয়নটা যদি ক্যাটায়ন হয় তাহলে এই বড় আয়নের ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে কেন্দ্রীভূত করতে থাকে আকর্ষণী প্রভাব অ্যাপ্লাই করে। এবারে ইলেকট্রন যদি এদিকে কেন্দ্রীভূত হয় তাহলে প্রোটনগুলো বা বলা চলে নিউক্লিয়াসটা ক্যাটায়নের বিপরীত দিকে কেন্দ্রীভূত হবে, যেটাকে আমরা এরকম ডেল মাইনাস আর ডেল প্লাস দিয়ে লিখতাম। খেয়াল করে দেখো, মেরুবর্তিতা বা ধ্রুবায়ন আমরা জাস্ট আগেই পড়েছি, যেখানে আমরা বিভিন্ন রকমের আন্তরাণবিক বলের কথা বা ইন্টারমলিকুলার ফোর্সের কথা পড়ছিলাম। তো এখানে ডেল পজিটিভ ডেল নেগেটিভ এই ঘটনাটা সৃষ্টি করবে।
ছোট আকৃতির আয়ন বড় আকৃতির আয়নের ওপরে এই মেরুবর্তিতা ধর্মটা প্রয়োগ করতে পারবে। যদি দুটো আয়নই ছোট হতো তাহলে দুটো আয়নই পারফেক্ট আকার নিয়ে বসে থাকতো। কারণ কি, ছোট আকৃতির কোনো জিনিসকে আমরা বিকৃত করতে পারি না। যেমন দেখো এই ক্যাপটাতে আমি সাধারণভাবে যে বল প্রয়োগ করছি বা যে ফোর্স দিচ্ছি তাতে আমি বিকৃত করতে পারছি না, কিন্তু সেই পরিমাণ বল যদি এতে প্রয়োগ করি এই পেনটা আমি বেন্ড করে দিতে পারবো বা হয়তো ভেঙেও যেতে পারে। কিন্তু সেটাই বলছি যে দুটো ছোট আকৃতির আয়ন হলে কেউ কাউকে বিকৃত করতে পারবে না। কিন্তু যদি একটা বড় আকৃতির আয়ন হয়, সেই বড় আকৃতির আয়নটা ছোট আকৃতির আয়ন দ্বারা বিকৃত হয়ে যাচ্ছে, যে ঘটনাটাকে আমরা মেরুবর্তিতা বলছি। এবারে এই যে ডেল মাইনাস আর ডেল প্লাস, এই ঘটনা সমযোজী যৌগের ক্ষেত্রে দেখা যায় না? মনে করো তো, সমযোজী যৌগের ক্ষেত্রেই ডেল প্লাস আর ডেল মাইনাস এই ধরনের ঘটনাগুলো দেখা যায়। আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট প্লাস পারফেক্ট মাইনাস এইটা থাকে, আর সমযোজী যৌগের ক্ষেত্রে ডেল প্লাস ডেল মাইনাস এই রকম থাকে। তাহলে যখনই এই আয়নগুলোর ইমপ্রপার কম্বিনেশন হবে তখনই তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে সমযোজী চরিত্রের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এখানে যেমন থার্মাল স্টেবিলিটি পড়লাম, আরেকটা নতুন বিষয় আমরা আবিষ্কার করলাম, যে সমযোজী চরিত্র। দেখো তাহলে এই রকম যদি ইমপ্রপার কম্বিনেশন থাকে তাহলে সমযোজী চরিত্রের সৃষ্টি হয়। সমযোজী চরিত্রের সৃষ্টি যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে আকারের তুমুল পার্থক্য থাকে, তখন ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যদি আকারের তুমুল পার্থক্য থাকে তাহলে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ক্যাটায়নটাই সবসময় ছোট থাকতে হবে, অ্যানায়নটা বড় থাকতে হবে, তখন ঘটবে না। ডেফিনেটলি নট। ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট থাকলে তখনও হবে, ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট থাকলে তখনও হবে। তো এখানে সমযোজী চরিত্রের সৃষ্টি হলো। তো যদি আমি কার্বনেট যৌগতে বলি যে সমযোজী চরিত্রের কীরকম পরিবর্তন দেখা যায়, মানে আয়নীয় যৌগ হিসাবেই আমরা দেখছি, কিন্তু এইটা 100% আয়নিক নয়, 100% আয়নিক নয়, তার মধ্যে কিছু পরিমাণ সমযোজী চরিত্র তৈরি হয়েছে। সমযোজী চরিত্র সৃষ্টি হয়েছে, সমযোজী চরিত্র সৃষ্টি হয়েছে এই কারণের জন্য। কি কারণের জন্য? এই ধ্রুবায়নের জন্য। ওকে, তাহলে সিজিয়াম কার্বনেট থেকে শুরু করে লিথিয়াম কার্বনেট পর্যন্ত সমযোজী চরিত্র বৃদ্ধি পায়, সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। এটা তাহলে তোমরা লিখে নেবে। এই অ্যারো যেটা করলাম, আমার এখানে জায়গা নেই তাই মুখে বলে দিচ্ছি, সিজিয়াম কার্বনেট থেকে লিথিয়াম কার্বনেট পর্যন্ত সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। সিজিয়াম কার্বনেট থেকে লিথিয়াম কার্বনেট পর্যন্ত সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। এখন তোমরাই বলো যে আয়নীয় যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক বেশি হয় নাকি সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক বেশি হয়? সেইটা ধারণা করতে পারলেই তোমরা বলে দিতে পারবে যে গলনাঙ্কের অর্ডারটা কি হবে। ওকে, আবার এই ছবিটা আঁকছি আমি। দেখো, একটু আগেই দেখালাম যে স্মল সাইজ ক্যাটায়ন লার্জ সাইজ অ্যানায়নকে ধ্রুবায়িত করে। এই ক্যাটায়নটা ধ্রুবায়িত করে কাকে? অ্যানায়নটিকে ধ্রুবায়িত করলো। কিন্তু ওই বড় আয়নের সাথে তো ওই ছোট আয়নটা টিকে থাকতে পারছে না,
তাই উত্তপ্ত করার সময় কি হয়, উত্তপ্ত করবার সময় বা তাপ প্রয়োগ করার সময় এই বড় সাইজের অ্যানায়নটার কিছু একটা ছোট অংশকে টেনে বের করে নিয়ে এই ক্যাটায়নটা তার সঙ্গে কম্বাইন করে ফেলে। একটু অড লাগছে শুনতে যদিও, কিন্তু ছবিতে আমি এইভাবেই বোঝাতে পারবো, এর থেকে ভালো আর বোঝাতে পারবো না। কি যে যখন আমরা এই ইমপ্রপার ল্যাটিস যেটা রয়েছে বা ইমপ্রপার যৌগ যেটা রয়েছে আয়নীয় যৌগটা, তার ক্ষেত্রে তো ধ্রুবায়ন ঘটছে আমি বললাম। তো তাপ প্রয়োগ করলে কি দেখলাম, তারা বিয়োজিত হয়ে যাচ্ছে। এবার বিয়োজিত হয়ে তো তারা কিছু একটা যৌগ তৈরি করছে, তাহলে কীরকমভাবে বিয়োজিত হবে? তখনই বড় আকারের যে অ্যানায়নটা রয়েছে তার মধ্যে যেই অংশটার সাথে ওই ক্যাটায়নটা খুব সুস্থিত যৌগ তৈরি করতে পারবে সেই অংশটাকে বের করে নিয়ে চলে যায়। যেমন দেখো এখানে কার্বনেট রয়েছে, লিথিয়াম রয়েছে। তো তাপ যখন প্রয়োগ করা হচ্ছে তার মধ্যে লিথিয়াম কি করবে, এই অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে বেরিয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে বেরিয়ে যাবে। এই অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে Li2O হয়ে বেরোবে আর বাকিটা CO2 হয়ে বেরিয়ে যাবে। কারণ লিথিয়ামের সঙ্গে অক্সাইডের কম্বিনেশনটা একটা প্রপার কম্বিনেশন বা সুদৃঢ় কম্বিনেশন, যেটা অন্যভাবে সম্ভব নয়। তাই জন্য যেগুলো ইমপ্রপার আয়নীয় যৌগ, যার মধ্যে সামান্য পরিমাণ সমযোজী চরিত্র সৃষ্টি হয়েছে, যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম, সেই সমস্ত যৌগের ক্ষেত্রে কি বলছি, তাপ প্রয়োগ করলে সেখানে ক্যাটায়নগুলো মানে ছোট আকৃতির যে আয়নগুলো, তারা ওই বড় অ্যানায়নটার স্মলার কিছু অংশ, স্মলার কোনো আয়নকে বা স্মলার কোনো পরমাণুর সাথে কম্বাইন করে একটা যৌগ তৈরি করে আলাদা হয়ে যায় এবং বাকি অংশটাও আলাদা একটা যৌগ তৈরি করে বেরিয়ে যায়। তো এইভাবে তাদের তাপীয় প্রভাব আমরা দেখে থাকি। কার্বনেট যৌগ যেরকম বললাম, নাইট্রেট যৌগ, সালফেট যৌগ, এদের সবার ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা প্রযোজ্য হবে। কার্বনেট আমি যেরকমভাবে বললাম, কার্বনেট একটা বড় অ্যানায়ন, ঠিক একইভাবে সালফেট বলো, নাইট্রেট বলো, এরাও সব বড় আকৃতির অ্যানায়ন। তো তাদের ক্ষেত্রেও আমরা ঠিক এই রকম ঘটনা দেখতে পাবো, যেটা কিনা আমি কার্বনেটের ক্ষেত্রে বললাম। রাইট? তোমরা সালফেট, নাইট্রেট এইগুলো চেষ্টা করে দেখতে পারো, যেগুলো আমি বলছি এখানে লিখে দিচ্ছি। অসুবিধা হলে সেটা তো আমাকে তোমরা অবশ্যই জানাবে। সালফেট, নাইট্রেট, এদের ফর্মুলা হচ্ছে সালফেট M2SO4, নাইট্রেট হচ্ছে MnO3। এদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে সেগুলো তোমরা look out. লুক আউট বলে বাদ দাও, দেখে রেখো। আচ্ছা, গলনাঙ্কের বিষয়টা তো আমি কিছুটা হিন্ট দিলাম, বাকিটা তো তোমরা আমাকে বলবে। আর শেষের পয়েন্ট কি হচ্ছে, জলে দ্রাব্যতা। জলে দ্রাব্যতা। জলে দ্রাব্যতা দুটো বিষয়ের উপর নির্ভরশীল। এক, ইমপ্রপার মানে অসম আয়নীয় সমন্বয়, দুই হচ্ছে ল্যাটিস এনার্জি, আর তিন হচ্ছে হাইড্রেশন এনথ্যালপি। এই তিনটে পয়েন্টের ওপরে নির্ভর করে।
অর্থাৎ আয়নগুলো যদি পরস্পরের সঙ্গে ইমপ্রপার কম্বিনেশনে থাকে তাহলে জলে খুব সহজে দ্রবীভূত হয়ে যেতে পারবে। শুধু এই একটা পয়েন্ট নয়, ল্যাটিস এনার্জি বা হাইড্রেশন এনথ্যালপিটাও সমানভাবে কিন্তু কাজ করে। আমি যদি কার্বনেট যৌগ বলি, কার্বনেট যৌগ লিথিয়াম কার্বনেট থেকে সিজিয়াম কার্বনেট পর্যন্ত দ্রাব্যতা, জলের দ্রাব্যতা কমে। কেন কমে? এটা হচ্ছে লিথিয়াম কার্বনেট। এটা হচ্ছে সিজিয়াম কার্বনেট, লিথিয়াম কার্বনেট, সিজিয়াম কার্বনেট। ঠিক আছে, লিথিয়াম কার্বনেট এবং সিজিয়াম কার্বনেট। এবারে তোমরা ভাবো যে এইটা তো ইমপ্রপার ল্যাটিস। তো ইমপ্রপার ল্যাটিস হওয়ার কারণে এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আকারের অনেক তারতম্য আছে। আকারের তারতম্য থাকার কারণে এই ল্যাটিসে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, কারণ প্রত্যেকটা আয়ন তো পরস্পরের সঙ্গে একদম গায়ে গায়ে আবদ্ধ থাকতে পারছে না, কারণ ক্যাটায়ন ছোট, অ্যানায়নগুলো বড় বড়। তো এর মধ্যে ল্যাটিসের মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে। আর যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় কাছাকাছি বা প্রায় সমান, সেই সমস্ত ল্যাটিসের ক্ষেত্রে এখানে দেখে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেই সমস্ত ল্যাটিসের ক্ষেত্রে যেখানে দুরকম আয়নের আকার প্রায় সমান থাকে, সেই সমস্ত ল্যাটিসে কিন্তু অন্তর্বর্তী ফাঁকা স্থান খুব কম থাকে। এতে করে কি হয়, যখন আমি ওই যৌগটার মধ্যে জল যোগ করব বা জলের মধ্যে সেই যৌগটাকে দেব, জলের অণু কি হয়, ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে। এবারে যেখানে ইমপ্রপার ল্যাটিস, সেখানে ফাঁকা জায়গা বেশি আছে ল্যাটিসের মধ্যে, তাই জলের অণু সহজে প্রবেশ করে যেতে পারে। কিন্তু যেখানে আয়নগুলোর আকার প্রায় সমান এবং ল্যাটিসটা সুসংবদ্ধ, সেখানে ফাঁকা জায়গা কম, জলের অণু সহজে প্রবেশ করতে পারে না। তাই কি হয়, যেখানে জলের অণু সহজে প্রবেশ করে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে খুব সহজে পৃথক করে দিচ্ছে, কিন্তু যেখানে জলের অণু প্রবেশ করতে পারছে না, সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নকে পৃথক করাটা কঠিন হয়ে যাচ্ছে। ক্যাটায়ন অ্যানায়ন যতক্ষণ না পৃথক হচ্ছে বা সেপারেট হয়ে যাচ্ছে, ততক্ষণ জলে দ্রবীভূত হচ্ছে না। আর যেখানে সেপারেট হয়ে যাচ্ছে খুব সহজে, সেখানে দ্রবীভূতটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, যেখানে ইমপ্রপার ল্যাটিস, সেখানে অনেক ল্যাটিসের অন্তর্বর্তী অনেক ফাঁকা স্থান রয়েছে, যার মধ্যে দিয়ে জলের অণু সহজে প্রবেশ করতে পারে এবং ক্যাটায়ন আর অ্যানায়নকে খুব তাড়াতাড়ি পৃথক করে দিতে পারে। আর যেখানে ল্যাটিসটা প্রপার ল্যাটিস, ক্যাটায়ন অ্যানায়নের আকার প্রায় সমান, সেখানে অন্তর্বর্তী ফাঁকা স্থান কম থাকার জন্য জলের অণু প্রবেশ করতে পারে না, তাই আয়নকে পৃথক করতে অক্ষম হয়, তাই দ্রাব্যতা কম হবে। আমি 3টে পয়েন্ট মুছে দিলাম। কি কি পয়েন্ট বললাম একটু চট করে লিখে নেওয়া যাক। ইমপ্রপার ল্যাটিস, অন্তর্বর্তী ফাঁক বেশি, জলের অণু সহজে প্রবেশ করে, আয়নগুলি সহজে পৃথক হয়, সহজে পৃথক হলে কি হবে, আয়নগুলি যদি সহজে পৃথক হলে জলে
দ্রবীভূত সহজে হবে। এক্সাম্পল কি হতে পারে, যে Li2CO3, এটা ইমপ্রপার ল্যাটিস। আর যদি প্রপার ল্যাটিস হয়, প্রপার ল্যাটিস বলতে সিজিয়াম কার্বনেট, তাহলে এই পয়েন্টগুলো সব উল্টে যাবে। প্রপার ল্যাটিস অন্তর্বর্তী ফাঁক বেশি, অন্তর্বর্তী ফাঁক কম, জলের অণু সহজে প্রবেশ করতে পারে না, আয়নগুলি সহজে পৃথক হয় না, তাই জলে সহজে দ্রবীভূত হয় না, সেটা সিজিয়াম কার্বনেট। বা বলা যেতে পারে লিথিয়াম কার্বনেট থেকে যত আমরা সিজিয়াম কার্বনেটের দিকে যাব, এই ঘটনাগুলো মানে ইমপ্রপার থেকে প্রপার ক্যারেক্টারিস্টিক্স, মানে ইমপ্রপারের যে বিষয় বা অন্তর্বর্তী ফাঁকা স্থান বেশি, এই ঘটনাগুলো ধীরে ধীরে কমতে থাকছে, তাই জলের দ্রাব্যতাও ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, একটা পয়েন্ট বলে দিলাম, বাকি পয়েন্টগুলো জাস্ট উল্টে যাবে, তোমরা আশা করি এটা বুঝতে পারবে। আচ্ছা, এটা তো গেল আমাদের কি বললাম, ওই ল্যাটিস যে ব্যাপারটা আছে, ওই ইমপ্রপার ল্যাটিসের রেসপেক্টে, সেইটা দিয়ে বললাম। এবার আরও দুটো আছে, ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনথ্যালপি। ল্যাটিস এনার্জিটা কী ছিল? ল্যাটিস এনার্জি, এবার ইমপ্রপার ল্যাটিস হলে তার ল্যাটিস এনার্জি কম হবে, ইমপ্রপার ল্যাটিস হলে ল্যাটিস এনার্জি কম, ল্যাটিস এনার্জি কম। আর ল্যাটিস এনার্জি কম হলে আয়নগুলোকে পৃথক করা সহজ হয়, কারণ ল্যাটিস এনার্জি মানে কি, ওই আয়নগুলোকে দৃঢ়ভাবে ধরে রাখার ফলে যে এনার্জিটা মুক্ত হচ্ছে, যে এনার্জিটা বেরোচ্ছে, সেটাই ল্যাটিস এনার্জি। আমি বলেওছি তোমাদেরকে ল্যাটিস এনার্জি কাকে বলে। কি বললাম? ল্যাটিস এনার্জি হচ্ছে দুটো বিপরীত আধানধর্মী আয়ন পরস্পর দৃঢ়ভাবে যুক্ত হওয়ার ফলে যে পরিমাণ শক্তি অপসারিত হয়। তো যদি কম পরিমাণ শক্তি অপসারিত হয়, তার মানে কি, সেই আয়নগুলো পরস্পরের সঙ্গে অতটা দৃঢ়ভাবে যুক্ত নেই। যদি বেশি দৃঢ়ভাবে যুক্ত থাকতো, তাহলে বেশি শক্তি বেরোতো, মানে ল্যাটিস এনার্জি বেশি হতো। যেহেতু কম ল্যাটিস এনার্জি, তাই কি হচ্ছে, ওই আয়নগুলো দৃঢ়ভাবে সংবদ্ধ নেই, অর্থাৎ ইমপ্রপার ল্যাটিস। আর দৃঢ়ভাবে সংবদ্ধ নেই বলেই তারা সহজে বিয়োজিত হয়ে যাচ্ছে আর দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর থার্ড বললাম কি, হাইড্রেশন এনথ্যালপি। এইখানে দেখো লিথিয়াম প্লাস আয়ন আছে, লিথিয়াম প্লাস আয়ন, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস এবং সিজিয়াম প্লাস। বলো তোমরা, লিথিয়াম প্লাসের হাইড্রেশন সব থেকে বেশি হয় স্মলার সাইজ আর চার্জ ডেন্সিটি বেশি হওয়ার কারণে। হাইড্রেশন, এটা তো তোমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম। হাইড্রেশন লিথিয়াম প্লাসের সব থেকে বেশি, তারপরে সোডিয়াম প্লাস, এইভাবে কমতে কমতে সিজিয়াম প্লাসে সব থেকে কম হাইড্রেশন হয়। তো যার ক্ষেত্রে যত বেশি হাইড্রেশন, তার হাইড্রেশন এনথ্যালপিটাও বেশি। আর হাইড্রেশন এনথ্যালপি বেশি মানে কি, জলের সঙ্গে মিশতে পারছে খুব ভালো, কারণ হাইড্রেশন মানেই তো ক্যাটায়ন বা অ্যানায়নগুলো জলের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যাচ্ছে। তো যত ভালো মিশতে পারবে, তত হাইড্রেশন বেশি হবে এবং তত হাইড্রেশন এনথ্যালপিটাও বেশি হবে। আর যার যত হাইড্রেশন এনথ্যালপি বেশি, সেই যৌগটা তত বেশি সলিউবেল বা দ্রাব্য। তাই লিথিয়াম প্লাসের হাইড্রেশন এনথ্যালপি বেশি, তাই লিথিয়াম কার্বনেট অধিক দ্রাব্য, আর সিজিয়াম কার্বনেট স্বল্প দ্রাব্য বা প্রায় অদ্রাব্য। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের কিছু সল্ট সংক্রান্ত আলোচনা। এটা তোমরা সালফেট বা নাইট্রেট এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, একই রকম হবে বিষয়গুলো। আর তোমরা চেষ্টা করো যে আমি যেইভাবে তোমাদের যে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা সালফেট বা নাইট্রেট যৌগের ক্ষেত্রে প্রয়োগ করে দেখতে পারো। তোমরা সেই কনসেপ্টগুলোকে জাস্টিফাই করাতে পারো কি না, যে এখানে আমি পয়েন্টস বললাম। ভিডিওটা বারবার ভালো করে দেখো, পয়েন্টসগুলোকে একটু বারবার মেমোরাইজ করার চেষ্টা করো বা বারবার মনে করার চেষ্টা করো। তোমরা বই ফলো করো, বইতেও অনেক এক্সাম্পল পাবে।
ঠিক আছে, তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আরও কিছু বিষয় নিয়ে বলার বাকি থেকে গেল, সেটা আমি পরবর্তী লেকচারে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে তো জানাবেই, আর অসুবিধা হলে সেটাও আমাকে নিশ্চয়ই জানিও। সো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।